আরেকটি ছোট ঘটনা। আমি আপনার যুক্তরাষ্ট্র কংগ্রেসে আপনার সিনেটে রেকর্ডভুক্ত জন এফ এডওয়ার্ড কেনেডির 26শে অগস্ট 1971 যুক্তরাষ্ট্রের জাতীয় প্রেস ক্লাবে যেই একটা যুগান্তকারী ভাষণ দিয়েছিলেন বাংলাদেশের পটভূমিতে, তিনি যখন সে সময় তিনি যুক্তরাষ্ট্র সেনেটে রেফিউজি কমিশনের তিনি হেড ছিলেন। তো তখন তারই সরকার, তারই গভর্নমেন্ট তখন এই পাকিস্তান এই সামরিক বাহিনীকে যে গণহত্যার সমস্ত উপকরণ যোগান দিচ্ছিল এবং লজ্জাহীনভাবে সমর্থন করছিল। তো সেটা কতখানি গড়িয়েছে, এই যে রেফিউজি সমস্যাগুলি তখন প্রায় 10 লক্ষের মতো শরণার্থী ভারতের মাটিতে আশ্রয়রত, সেটা উনি সরেজমিনে দেখার জন্য যখন গেলেন, তো সেখানে একটা উক্তি আমি পড়লাম ওনার লেকচারে। উনি বললেন যে এই সরকার মানে উনি যে অভিভূত হলেন যে একটা দারিদ্র ক্লিষ্ট মাতৃভূমির মুক্তি সংগ্রাম প্রবাসের মাটিতে যে সরকার করছে, কিন্তু তার কত শক্ত অবস্থান। সেখানে সেনেটর কেনেডি, এই আমার বাবা প্রতিনিধি পাঠিয়েছিলেন, তার মধ্যে ব্যারিস্টার আমিনুল ইসলামও ছিলেন। তো সেখানে ব্যারিস্টার আমিনুল ইসলাম ছিলেন আব্বুর তখন প্রিন্সিপাল এইড, প্রধানমন্ত্রী প্রিন্সিপাল এইড। তো সেখানে বলছে যে তারা কি প্রত্যয়ের সাথে বলছিল, আমি জিজ্ঞেস করছিলাম যে তোমাদের কি প্রয়োজন, আমরা আমরা খুবই লজ্জিত যে তোমাদের এই রেফিউজি সমস্যা, এভাবে তোমাদের উপর আক্রমণ চালানো হচ্ছে, আমি দেখব, আমি আমার কংগ্রেসে যে বলবো, সেনেটে সবাইকে জানাবো, তোমাদের এই মুহূর্তে কি সাহায্যের প্রয়োজন। তখন বলল যে এই নবীনেরা তখন ব্যর্থহীন কণ্ঠে বলল, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সাহায্যই চাই না, একটি আবেদন, তোমরা নিরপেক্ষ থাকো, তোমরা যখন নিরপেক্ষ থাকবে পৃথিবীরও তত মঙ্গল। তো এই যে এখানে একটা দেখা যাচ্ছে যে কি সুদূর যে ফরেন পলিসি, এই যে কূটনীতি, রাষ্ট্রনীতি, এই যে বৈদেশিক নীতিগুলি সম্বন্ধে সম্যক জ্ঞানের অধিকারী যিনি, তিনিই কিন্তু একজন রাষ্ট্রনায়ক হবার উপযুক্ত। আর আরেকটা কথা, এম আকাশ, উনি তো ওনা এত সুন্দরভাবে তার সেই ব্যক্তিগত শৈশবের জীবন বলে গেছেন। তা আমার মনে হলো যে এই ধরনের মানুষ তো হঠাৎ গড়ে ওঠে না। আমার মনে হয় যে এই ধরনের মানুষ, হ্যাঁ, আমার বাবা খুব বস্তুনিষ্ঠ ছিলেন, কিন্তু একটা আবেগও কাজ করত। যে মানুষ ফুল পাখি লতা পাতাকে ভালোবাসে এবং সেটা তার রাজনৈতিক চিন্তাধারার সাথে সম্পৃক্ত করতে পারে, সেই কিন্তু একটা পূর্ণাঙ্গ জীবনের স্রষ্টাও হতে পারে, একটা বাতিঘরও হতে পারে। উনি মৃত্যুর ঠিক 2 দিন আগে আমার মা যখন দেখা করতে গেলেন জেলে, উনি বললেন যে আমার মনে হয় আমাদের আর বাঁচিয়ে রাখা হবে না, আমার ডায়েরির আজকে শেষ পাতা শেষ হবে। এবং এই কথা যে বললেন, সেই দিনই উনি কিন্তু শতাধিক ফুলের চারা লাগিয়েছিলেন। তো মৃত্যু আসন্ন জেনেও যিনি ফুলের চারা লাগাতে পারেন, তিনি কিন্তু একটা আশাবাদের প্রতীকও। সেই বীজ, সেই সন্তানের মতো ভালোবেসে যে তিনি বীজ বুনে যাচ্ছেন, ফুল গাছ বুনে যাচ্ছেন, তিনি কিন্তু একটা নতুন স্বপ্নের সম্ভাবনাকে কিন্তু অঙ্কিত করে রেখে গেলেন। এটাও কিন্তু একটা বিচার্য বিষয়, একটা মানুষকে পরিপূর্ণভাবে দেখার জন্য। আর সিম্পলিসিটি, বিনয়, যে আমার মনে হয় যে আমাদের সমাজ জাতিতে দেখি আমাদের অহংকারের অনেক আস্ফালন, কিন্তু একজন সত্যিকারের সমাজ সেবককে হতে হবে খুব নিবেদিত। এখানে একটা আমার ছোট বাল্যকালের কথাই বলি, যে সেখানে ছিল যে বাবা যখন জেল থেকে আসলেন তখন ওনার সাথে একটা কয়েদিও ছাড়া পেল, ও ছিল খুনের আসামি। তো যাই হোক, ও ভালো কাজ করবার ফলে কারাগার থেকে সে আগেই মুক্তি লাভ করে। তো কিন্তু তার কোথাও যাবার আশ্রয় ছিল না, সে গ্রামেও ফিরে যেতে পারছিল না, কিন্তু সে আমার বাবা অন্যান্য রাজবন্দীদের দেখাশোনা করতো। তো
তো সেই লোক আশ্রয় পেল আমাদের বাড়িতে এবং সে পরিণত হলো ফুল বাগানের মালিতে। এবং আমার মনে আছে যে আব্বু নিজে হাতে সেই কেরামত আলীকে কিভাবে বাগান করতে হয়, বাগানের চর্চা করতে হয়, নিজে হাঁটু গেড়ে গেড়ে সেই সব কিছু খুরপি দিয়ে কিভাবে পুঁততে হয়, কিভাবে জৈব সার বানাতে হয়, মানে বাবার কাছে এই যে জিনিসগুলি প্রত্যক্ষ করেছি যে একজন একটা দাগি আসামির মধ্যেও যে একটা অপার সম্ভাবনা দেখতে পারে, তিনিও কিন্তু একটা পরিপূর্ণ মানুষ। তো এই ব্যাপারগুলো আমার মনে আজকে আমি এই সমাবেশে আমি অনেক তরুণদের সমাগম দেখতে পাচ্ছি যে আপনারাই তো জাতির ভবিষ্যৎ, যে চরিত্র গঠন কিন্তু খুব তিলে তিলে এবং নিজেকে মনের আয়নায় প্রতিনিয়ত দেখতে হয়। প্রতি রাতে ঘুমাবার আগে আমরা যদি আজকে আমার নিজের এই ভুল ত্রুটির খতিয়ানটা নিতে পারি, তাহলেই হয়তো আমরা সুখ শান্তি তার সার্থক প্রতিনিধি হতে পারবো। এবং শান্তিটা কিন্তু অন্যকে দিয়ে আরম্ভ হয় না, এটা আমার নিজের হৃদয় আত্মচর্চার মধ্যেই সম্পূর্ণ হতে পারে। আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ যে আপনারা অত দূর থেকে এসছেন, কষ্ট করে এসছেন। আমি জানি কেউ চিটাগং থেকেও এসছে, কেউ রাজশাহী থেকে এসছে। আপনাদের তাজউদ্দিন আহমেদের প্রতি ভালোবাসা এবং জানার অন্বেষা আমাকে অনেক অনুপ্রাণিত করছে এবং আশা করি প্রতি বছর আরও সার্থকভাবে দিনে দিনে তাকে জানার ক্ষেত্রটা আরও বর্ধিত হবে। ধন্যবাদ। মিনা আহমেদকে ধন্যবাদ। আমরা যেমনটি করি আর কি, স্মারক বক্তৃতার পরে আপনার ফ্লোরটা ওপেন করা হয়। তো আমি এবার আপনারা যদি কিছু বক্তব্য, মন্তব্য, প্রশ্ন, শুধু আপনাদের নামটা বলে করলে আমাদের জন্য সুবিধা হয়। বক্তৃতা ভালো হয়েছে, বেশি লম্বাও হয়েছে, তবে আমার কাছে কোথাও কোথাও মনে হয়েছে কিছুটা একপেশে কিনা। এটা হয়তো আপনার নিজের জীবন দর্শনের জন্য ওই কমিউনিস্ট আন্দোলনের সাথে ওই ব্যাপারে অনেক বেশি সময় আপনি বের করেছেন। একটা জিনিস আপনি একদমই করেননি বা খুবই কম করেছেন, সেটা হচ্ছে তাজউদ্দিন আহমেদ সাহেব 9 মাস প্রধানমন্ত্রীত্বকালীন কি কি করলেন, কিভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করলেন, সেটা তেমনটা ভালোভাবে আসেনি। আর উনি অর্থমন্ত্রী হিসাবে কিভাবে অর্থ মন্ত্রণালয় পরিচালনা করলেন, যার বিন্দু মাত্র কোনো অভিজ্ঞতা ছিল না অর্থ বিষয়ে। আমি যেহেতু তখন অর্থ মন্ত্রণালয়ের একজন অফিসার ছিলাম, আমি খুব ক্লোজলি দেখেছি এবং আমি এখনো মুগ্ধ তার বিভিন্ন সিদ্ধান্ত। কিন্তু আপনি সেটা ধারে কাছে জানেন, এর কারণটা একটু জানতে চাচ্ছি। আমি শামসুজ্জামান সাইমেন টিভির একটা বিষয়ে দৃষ্টিপাত করছি আর কি। উনি শরণার্থীর সংখ্যা 10 লাখ, শরণার্থীর সংখ্যা তো আমি জানতাম 1 কোটিও ভালো চলে গেছিল। শরণার্থীর সংখ্যা নিয়ে একটু সন্দেহ হচ্ছে আপনার বক্তব্যে। ধন্যবাদ। শরণার্থীর সংখ্যা, নিবুদের সংখ্যা। আমার নাম খান। প্রফেসর আকাশ যে একটা প্রবন্ধটা পড়লেন আমার কাছে খুব ভালো লেগেছে, যে কিন্তু আমি আশা করছিলাম যে উনি এমন কোনো প্রসঙ্গ আনবেন যেগুলো আমরা অন্য কোনো বইপত্রে লেখালেখিতে পাই না। এবং বাংলাদেশের যেই সময়টার কথা উনি বলছেন, বাংলাদেশের জন্মলগ্ন, তো এখানে একটা বিরাট বড় প্রশ্ন হলো যে তাজউদ্দিন আহমেদ এবং বঙ্গবন্ধুর ভিতরে যে দ্বন্দ্ব আমরা 73-74 পর থেকে দেখতে পাচ্ছি, এটার উপরে কোনো গবেষণা নাই, কোনো গবেষণা নাই, কোনো তথ্য নাই, only conjectures. And I was hoping যে আজকে উনি he will break the realm of conjectures and get into facts. তো এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে নাকি? ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। প্রথমত স্যার আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমার পরিচয় দিয়ে মাহিদ, আমি পেশায় শিক্ষকতা করি স্যার। এটা একান্তই ইকোনমিক টার্মে করছি। সেটা হচ্ছে আপনি যে বলেছেন যে তাজউদ্দিন আহমেদ সময় যাকে তৈরি করেছিল এবং যিনি সময়কে অতিক্রম করতে চেয়েছিলেন, তাহলে এই ফ্রেমে আমি বলি যে নিও সোশ্যালিস্ট আইডিয়া অনুসারে আমি যদি বলি যে বাংলাদেশের কনটেক্সটে উনি বাংলাদেশকে নিয়ে এটা ডেমোক্রেটিক ফ্রেম, উনি নিও সোশ্যালিস্ট একটা আইডিয়াকে মানে
ইমপ্লিমেন্ট করতে চেয়েছিলেন এবং এই স্বপ্নই বোধহয় প্রায় 60-এর দশক থেকেই উনি জেগে জেগে দেখেছেন। তাহলে কি এটা অত্যুক্তি করা হবে? আর আরেকটা কথা, এটা একান্তই আপনার ব্যক্তিগত ওপিনিয়ন, একটু কন্ট্রোভার্সিয়াল, হয়তো কিছুটা হিংসও দিয়েছেন, তবু আমি আপনার একান্ত ব্যক্তিগত ওপিনিয়ন জানতে চাই যে ধরেন তাজউদ্দিন শুড বি রিজেক্টেড, তা এত লোক থাকতে বঙ্গবন্ধু কেন খন্দকার মোশতাককে বেছে নেন? থ্যাংক ইউ। আচ্ছা, আমি তানিয়া আমির। সুন্দর প্রবন্ধ হয়েছে। আমার মনে হয় প্রজন্মদের প্রেক্ষিত থেকে বাংলাদেশের যদি সবচেয়ে সফল সরকার আমাদেরকে চিহ্নিত করতে হয়, দক্ষ সরকার, করাপশন ফ্রি সরকার, এফিশিয়েন্স সরকার, বেতন ভাতা ছিল, অর্গানোগ্রাম ছিল, 9 মাসের ভিতরে পৃথিবীর বুকে একটা নতুন রাষ্ট্রের জন্ম দিল, মোস্ট এফিশিয়েন্ট সরকার। এবং সেরকম সরকার এই জায়গাটাতে তাজউদ্দিন আহমেদের যে ভূমিকাটা, সেটা দিয়ে আরেকটু হাইলাইট করা যেত, বিকজ দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এটার প্রেক্ষিতে আমাদের যেই ইঙ্গিতগুলো আসছে, ওই জায়গাটা থেকে জি.ডব্লিউ. চৌধুরীর একটা বই আছে, লাস্ট ফিউ ডেজ অফ আনডিভাইডেড পাকিস্তান। সেখানে ওনার রাজনৈতিক দর্শনের সাথে কতটুকু আমরা এগ্রি করি না করি সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু তথ্যগত দিক থেকে এটাকে বোধহয় প্রশ্ন করার অবকাশ নেই। সেখানে উনি বলছেন যে পাকিস্তান জুনটা থেকে শুরু করে তারা ভাবতো যে মুজিব অ্যান্ড হিজ ফ্যামিলি মে নট কাম টু এনি হার্ম, এই শব্দটা আছে, বাট তাজউদ্দিন হি ইজ এ ডিফারেন্ট ক্যাটল অফ ফিশ। এবং ওখানে আরেকটা কথা আছে, যে কনফেডারেশনের কথাটা আপনি বললেন, এদেশের নাগরিক হিসেবে আমার প্রশ্ন ওঠে যে এদেশের মানুষ যখন ভোট দিয়ে 6 দফা ভিত্তি 169 সিটের থেকে 167 সিট যখন আমরা দিলাম, সেখানে কনফেডারেশন করার ম্যান্ডেট আদৌ জনগণ দিয়েছিল কিনা, এবং সেটা যদি আদৌ বাস্তবায়ন হতো তাহলে 1% 1 ভোট, এই অবস্থা কোথায় যেত? তাহলে কি পশ্চিমারা কি আমাদের থেকে বেটার হিউম্যান বিং? তাদের ভোটের দাবি কি বেশি না কম? এবং যখন আপনি যেটা বললেন যে যখন 71-এ আমাদের মুক্তিযুদ্ধ চলছিল, তখন একটা অফার আসে এবং মুশতাক সেটা নেগোশিয়েট করার চেষ্টা করে, এবং তারা বঙ্গবন্ধু আসার পরে সেটা তারা বলেছে যে আপনাকে তো আমরা নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু প্রথম প্রধানমন্ত্রী তো হয়ে গেল তাজউদ্দিন, এটা আপনার হওয়া উচিত ছিল। That is what the conflict is. Let us call a spade a spade. এবং এটা তো ফিট করা হয়েছে যে কেমন করে তাজউদ্দিন বাংলাদেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রথম প্রধানমন্ত্রী। এবং এই কথাটা আমরা বলছি না কেন, কোনো সরি রিমি, কিন্তু কোনো এতগুলো হয়েছে, কোথাও আমরা এইভাবে তাজউদ্দিনকে দেখি নেই যে ফার্স্ট প্রাইম মিনিস্টার, এবং এটা প্রবাসী সরকার কেন হবে, প্রথম সরকার বাংলাদেশের। এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে প্রথম সরকার বাংলাদেশের, লেজিটিমেট বৈধ সরকার, যেখানে পৃথিবীর সব জায়গায় যারাই এরকম ইন্ডিপেন্ডেন্স করতে গেছে তাদেরকে বলা হচ্ছে সেসেশনিস্ট। We are the first country on the face of this earth, political right status, civil and political right, 1 নম্বর অধিকার, right of self determination, এটা আমরা পুস্তিকায় পড়েছি, বাস্তব উদাহরণ কোথাও দেখিনি। বাংলাদেশ is the only country এটা সাকসেসফুলি এই অধিকার চর্চা করেছে, এবং সেটা করেছে কে? তাজউদ্দিনের নেতৃত্বে। এবং যখন ওই অফারটা এসেছিল, মিসেস গান্ধী তখন বলেছিলেন ইট ইজ টু লিটল টু লেট। এবং হোয়াট স্টুড ইন দ্য ওয়ে? প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স এবং মুজিবনগর সরকার। এইটা যারা বাংলাদেশের শত্রু, মুশতাকের মতো লোক, এবং আপনি ইয়াং টার্কসদের কথা বলেছেন, দে প্লেড অন দিস, বঙ্গবন্ধুর এটাকে প্লে করা হয়েছে, বিকজ দ্যাট স্টুড ইন দ্য ওয়ে। ইন্দিরা গান্ধী বললো ইট ইজ টু লিটল টু লেট, এখন তো কনফেডারেশন করা সম্ভব না, বিকজ অলরেডি একটা স্বাধীন সার্বভৌম সরকার হয়ে গেছে। এবং সেই মিটিংটা যখন তাজউদ্দিন সাহেব গিয়েছিলেন দেখা করতে, তখন মিসেস গান্ধী আস্কড, হু আর ইউ মিস্টার তাজউদ্দিন? তুমি একটা কথা বললে, আপনি একটা বলেছেন ম্যাকনামের সঙ্গে, উনি তো কম না, উনি বলেছেন হু আর ইউ মিসেস গান্ধী? And she said, I'm an elected Prime Minister of a sovereign nation. Who are you, Mr. Tajuddin? Orthat, she was looking for a counterpart. Internal affair Pakistane kokhoni আন্তর্জাতিক আইনে একটা দেশ
না করাতে পারে না, কিন্তু যখন একটা সর্বমোট সরকার হয় এবং আমাদের সরকার করার ম্যান্ডেট তো আছে, ইলেকশন হয়েছে, সো শি ওয়াজ লুকিং ফর আ কাউন্টারপার্ট। এবং যখন এডওয়ার্ড কেনেডি আসলো বাংলাদেশে, এটা আমরা সর্বসম্মত বৈধ রাষ্ট্র কি রাষ্ট্র না, সেটা হচ্ছে রেফুজি সংজ্ঞার উপর এটা ডিপেন্ড করছিল। এবং তখন সদরুদ্দিন ছিলেন বোধহয়, এই যে আগা খান আর হ্যাঁ উনি বোধহয় ইউএনএইচসিআর এর হাই কমিশনার ছিলেন, রাইট। সো আমরা রেফুজি এখনো ইউএনএইচসিআর কনভেনশন আমরা রাটিফাই করিনি বাংলাদেশ, বাট এইটার উপরে ভিত্তি করে আমরা পৃথিবীর বুক থেকে কিন্তু আমরা আমাদের স্বীকৃতি পেয়েছিলাম যে আমরা রেফুজি কেনা, কারণ আমাদেরকে বলা হচ্ছে এরা হচ্ছে কমিউনিস্ট, এরা হচ্ছে সব কারখানা জ্বালিয়ে টালিয়ে দিয়ে এরা সব ইকোনমিক রেফিউজি চলে গেছে, এরা এখানে ব্যবসা বাণিজ্য কিছু করতে দিচ্ছে না। সো সেটা একটা যে আমরা আপনার ইকোনমিক মাইগ্রেন্ট কিনা, নাকি উই আর আপনার এখানে পারসিকিউশন, ফ্লিং পলিটিক্যাল পারসিকিউশন হচ্ছে কিনা। তো সেখানে আমাদেরকে কনভিন্স করতে হয়েছিল উইদিন দ্য চার্ট অফ আপনার ইউএনএইচসিআর কনভেনশন, রেফিউজি কনভেনশন, যে না আমরা শরণার্থী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল। সো এই যে এই দক্ষতা, স্কিলফুল এবং নো করাপশন, আমরা স্ট্যাম্প, তখন স্ট্যাম্প ইস্যু করা হয়েছে, পতাকা হয়েছে, এর থেকে তো দক্ষ সরকার বাংলাদেশে আজ পর্যন্ত আমরা দেখিনি। এবং আমাদের প্রত্যাশা সামনে যে সরকারগুলো হবে, দ্যাট শুড বি দ্য রোল মডেল। অশেষ ধন্যবাদ। আমার পরিচয় দেওয়ার মতো কিছু নাই, আমি কাছ থেকে যা দেখেছি তাই কিছু বলছি, গুছিয়ে বলতে পারবো না, আমি বিদ্যান নই। পূর্বাণী হোটেলের মিটিং 2 তারিখ না 3 তারিখ হলো মার্চের, ওই দিন থেকে একটা সিস্টেম তৈরি হয়ে গেল। সেটা কি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর দিয়ে কারণ ওই দিন থেকে তাদের 2 নম্বর ছিল, এবং যেহেতু 1 নম্বর অ্যাবসেন্ট ছিল, সে যে 2 নম্বর দিল্লিতে বাংলাদেশ প্রতিনিধিত্ব করেছেন, সেই সাথে এটা আল্লাহর ইচ্ছা, যেমন তাজউদ্দিন ছাড়া তেমনি আমিরুল ছাড়াও তাদের স্বাধীন বাংলাদেশে আমার জন্ম, মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মের একজন হিসাবে এবং তাজউদ্দিন আহমেদ বিষয়ক একটি বক্তৃতা, এত সুন্দর বক্তৃতার আমার জীবনের প্রথম শ্রোতা হিসাবে আমি আজকের প্রবন্ধকারকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে এটি আমাদের প্রজন্মকে উৎসাহিত করার জন্য, তাজউদ্দিন বিষয়ে অনেক বেশি গবেষণা করার জন্য অত্যন্ত উদ্দীপিত বক্তৃতা। আমার বিশেষভাবে ভালো লেগেছে যে একটি অর্গ্যানিক অ্যানালজি বক্তা বারবার আনার চেষ্টা করেছেন, যে একটি মানবিক একত্ব যেটি সমন্বয় সম্পন্ন করেন হৃদয় এবং মস্তিষ্ক। তো সেক্ষেত্রে তাজউদ্দিন আহমেদ মস্তিষ্ক এবং শেখ বঙ্গবন্ধু হৃদয়, এটার যে একটি সমন্বয়, ওই সমন্বয়ের যে অমিত সম্ভাবনা ছিল, আবার তার উপরে যিনি হৃদয় তার মধ্যে কতটুকু মস্তিষ্ক এবং কতটুকু হৃদয়, এবং যিনি মস্তিষ্ক তার মধ্যে কতটুকু মস্তিষ্ক এবং কতটুকু হৃদয়, এই জিনিসটা আমাদের ভবিষ্যতে এই অ্যাঙ্গেল থেকে আমরা আরও নতুন করে ভাবতে পারি এবং যথেষ্ট পরিমাণে তথ্য এবং তত্ত্বের মাধ্যমে আমি আজকে প্রবন্ধকারকে অশেষ ধন্যবাদ দিতে চাই। এটি অসাধারণ প্রবন্ধ বলে মনে হয়েছে। ধন্যবাদ প্রবন্ধকারকে। আমি ওনার অনেক প্রবন্ধই শুনেছি, অনেক বই পড়েছি এবং সেজন্যই এসেছি শুধু রাজশাহী থেকে। আমার খুব বলার কিছু নেই, তবে আমার একটা বিষয় ছিল যে বর্তমান বিশ্বে আমরা যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে যে কথাবার্তাগুলো হচ্ছে, তাজউদ্দিন আহমেদের ডায়েরি আমি যতদূর পড়েছি, প্রতিদিনের প্রতিটা পেজেই কিন্তু আবহাওয়া সম্পর্কে উনি লিখতেন। বৃষ্টি হয়েছে বা বৃষ্টি হয়নি, রোদ ছিল, জনজীবনের সেটা কৃষক সমাজের উপর কি প্রভাব পড়তে পারে। আমার মনে হয় এই বিষয়টা যেহেতু প্রফেসর এম এম আকাশ
বাংলাদেশের অ্যাগ্রারিয়ান ইকোনমি নিয়ে কাজ করেন, আর আমি সেই জায়গাতে কিছু গ্রামে গঞ্জে ঘোরাফেরা করি। তা আমার মনে হয়েছে এই জায়গাটা ইনক্লুড করলে আজকের যে বাস্তবতা, রামপাল অন্যান্য যে বিষয় তিনি যেভাবে দেখেছেন তার পরিবেশটাকে সেই সময়ে, আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু মানুষের জন্য না, মানুষকেই যে বসবাস করতে হবে পৃথিবীতে তাই না, সবকিছু নিয়েই যে বসবাস করতে হবে, তাজউদ্দিনের যে সামগ্রিক চিন্তার যে সামগ্রিকতা, সেটা বোঝার জন্য খুব জরুরি। আরেকটা বিষয় আরেকজন খুব চমৎকার ভাবে বলেছেন, আমি অন্তত কয়েকটা পিএইচডি থিসিস দেখেছি, সব হচ্ছে মুজিবনগর সরকার, প্রবাসী সরকার, এই সরকার সেই সরকার। আমার মনে হচ্ছে যে আমাদের খুবই আমরা সৌভাগ্যবান একটা জাতি, যে জাতিটা একটা প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের ঘোষণার মধ্য দিয়ে তারা একটা লেজিটিমেট গভর্নমেন্ট গঠন করেছিল। সেই গভর্নমেন্টকে আমরা কোনোদিন আমাদের কোন সরকার প্রথম গভর্নমেন্ট হিসেবে স্বীকার করে না, মানে আমাদের ইতিহাসও স্বীকার করে না। আমাদের যারা মেইন স্ট্রিমিং ঐতিহাসিক আছেন তারাও সেটাকে কেউ বলেন মুজিবনগর সরকার, কেউ বলেন প্রবাসী সরকার, এক্সাইল সরকার। আমার মনে হয় এই বিষয়টা খুব চমৎকার ভাবে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আমরা যারা নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখিনি, আমাদের বাবা মারা মুক্তিযুদ্ধ করেছে, সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দিয়েছে, যুদ্ধ করেছে, দেশ স্বাধীন হয়েছে, ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে যাবে। আমার মনে হয় ওই জায়গাটাতে আপনি দেখেন তিনটা ওয়ার্ড আছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সে: ইকুয়ালিটি, হিউম্যান ডিগনিটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস। এই তিনটা শব্দ সম্ভবত হিউম্যান রাইটস চার্টার, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস চার্টারের সমস্ত কিছুকে কভার করে, এবং এত চমৎকার ভাবে এই দুইটা পৃষ্ঠা লেখা মানে লিখিত হয়েছে, এবং এমন ভাবে কনস্টিটিউশন মানে যথাযথ কর্তৃপক্ষ নির্ধারিত করে এটা আইনগতভাবে ভিত্তি দেওয়া হয়েছে, যার পরিপ্রেক্ষিতে কোনোভাবে এই গভর্নমেন্টটাকে আমরা একদম সাধারণভাবেও প্রবাসী সরকার বলতে পারি না। কারণ আমার মাটিতে এটা প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের মধ্য দিয়ে শপথ নিয়ে এই সরকারটা গঠিত হয়েছে, এবং এটা ঐতিহাসিকরা বিশেষ করে এই বিকৃতিটা করেন, প্রবাসী সরকার, মুজিবনগর গভর্নমেন্ট এসেই বলে। আমার এই জায়গাটা থেকে আমাদের ঐতিহাসিকদের একটা মানে অবস্থান নেওয়া উচিত, এই গভর্নমেন্টটাকেই প্রথম গভর্নমেন্ট বলা, এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী পত্রিকায় আমরা লিখি, কিন্তু বাস্তবে জানি না কি হয়। সবাইকে ধন্যবাদ। আমি সৈয়দ আমিনুল কায়সার, আমি টাঙ্গাইল থেকে এসেছি। আকাশ স্যারের কলাম আমি নিয়মিত পড়ি এই পত্রিকায় যখন আসে। স্যারের সঙ্গে আমার একদিন দীর্ঘ আলোচনা হয়েছিল আমার বাড়িতেই টাঙ্গাইলে। স্যার মনে আছে কিনা, আমাদের একটা প্রোগ্রামে গেছিলেন, তখন শিশুদের নিয়ে আমি অনেক কথা বলবো, আমাদের অনেক আলোচনা হয়েছে শিক্ষা নিয়ে, আমাদের একটা স্কুল চায় আনন্দপাঠ। তো আমার যেটা হচ্ছে যে শিক্ষার যে সংকট আমাদের দেশে, এবং সেই সংকট দিনে দিনে আরো ঘনীভূত হচ্ছে। তো তাজউদ্দিনের একটা শিক্ষা ভাবনা ছিল, এবং বাচ্চাদেরকে কিভাবে সৃজনশীল বিকশিত মানুষ করা যাবে। বঙ্গবন্ধুকে বলেছিলেন যে আমাকে 1 মাইল লম্বা একটা মাঠ দেন বাচ্চাদের জন্য। তো এই বিষয়গুলো আমরা একটু চাই যে ওনার শিক্ষা, কারণ একমুখী শিক্ষার বিষয়ে ওনাদের ভাবনা ছিল, অনেক ব্যাপক এবং গভীর ভাবনা ছিল। এই বিষয়ে আমরা জানতে চাই। আমি আরেকটা বিষয়ে স্বামীভাবে অনুরোধ করবো, তাজউদ্দিনের যে ডায়েরিটা আছে 3 খণ্ডে ইংরেজিতে প্রকাশ হয়েছে, বাংলায় আমাদের হাতে আসার জন্য, তাহলে আমাদের ব্যাপক একটা তরুণদের হাতে যাবে, এটা খুব জরুরি আমার মনে হয়। বাংলা পেয়েছে কি? আচ্ছা, আমি পাইনি। আচ্ছা, আমি শুনেছি এবার ইংরেজি। আচ্ছা আচ্ছা, আমার হাতে আমি পাইনি, সরি। তো সেটা পাবো, আশা করি নিয়ে নেবো সংগ্রহ করে। ধন্যবাদ সবাইকে। তাজউদ্দিন ভাইয়ের সঙ্গে আমি সেই অনেক ছোটরা থেকে জড়িত ছিলাম। যাই হোক, উনি যেদিন গেলেন দিল্লিতে, তার 2 দিন পর আমি দিল্লিতে পৌঁছাই। আমি ঢাকা থেকে রিক্সায় করে গেছিলাম ভাগে 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 কলকাতা, তারপর ওখান থেকে আমি দিল্লি যাই। আমি প্রথম ব্যক্তি যে দিল্লিতে যে প্রেস কনফারেন্স করেছিলাম বাংলাদেশের পক্ষ থেকে, তো এই তাজউদ্দিন ভাইয়ের যাওয়া 2 দিন পরে, এবং তারপর থেকে তাজউদ্দিন ভাইয়ের সঙ্গে আমি ওই 9 মাস একসঙ্গে বিভিন্ন রকমের কাজ করেছি। তারই অর্ডারে। আমার নাম হচ্ছে মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল কাদের। আমি বেসিক্যালি অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের ছিলাম, এখন করি না। যাই হোক, তো আমি তাজউদ্দিন ভাইয়ের সঙ্গে আমার 9 মাস বিভিন্ন সময় প্রতিদিনই প্রায় আমার সঙ্গে তো দেখা হয়েছে, প্রতিদিনই। অনেক সময় মনে হয়েছে যে তার সেই সময়কার প্রত্যেকটা ঘটনা নিয়ে একটা বই লেখা যায়, এমন মনে হয়েছে।
আমি একটা বই অবশ্য লিখেছি, নাম হচ্ছে 266 দিনের স্বাধীনতা। বইটা আমি ইংরেজি বাংলা দুটোই করেছি। বইটা অনেক বিক্রি হয়েছে, বইয়ের প্রায় 4 কেজি ওজন, 4 কেজি ওজন, আর 4000 টাকা দাম। আমি বাংলা বইটা ছেপেছি 12 বার, আর ইংরেজি বই ছেপেছি 4 বার, মানে 16 বার ছেপেছি। তার মানে প্রায় 80 লক্ষ টাকার আমি বিক্রি করে মানে বই ছাপতে লেগেছে। আমি প্রায় 1 কোটি টাকার আয়ও করেছি, কিন্তু সেটা ব্যয় করেছি আবার বই ছেপেই। যাই হোক, তা আমার মানে অত বড় বই লেখা সত্ত্বেও আমার মনে হয় যে আমার তাজী সাহেবের সম্বন্ধে, তাজী ভাইয়ের সম্বন্ধে, আমি ভাই বলি, কিছুই লিখতে পারিনি। কিন্তু আমি 9 মাস তার সঙ্গে প্রতিদিনই প্রায় বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তার সঙ্গে আমি দেখেছি, যার করেছি। আমি কিছু মন্তব্য করেছি আমার বইয়ের মধ্যে, সেখানে আর বলতে চাই না সেই মন্তব্যগুলো এখানে। যাই হোক, তো আমি মনে করি যে তাজউদ্দিন ভাই যদি বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশের উন্নতি এমনভাবে করতে পারতেন যা কল্পনা করা যায় না। কিন্তু আমাদের কপাল খারাপ যে আমরা তাকে মেরে ফেলেছি, আমরা তাকে হত্যা করেছি, এবং এটাই আমাদের সবচেয়ে দুর্ঘটনা বাংলাদেশের পক্ষে। মানে আমরা চাই না যে বাংলাদেশ উন্নতি হোক, যদি চাইতাম তাহলে তাকে আমরা বাঁচিয়ে রাখতাম, মানে সেটাই। তবে আমি একটা কথা বলতে ভালো লাগছে যে আপনারা জানেন, শুনে হয়তো অবাক হবেন যে তাজউদ্দিন সাহেবের অর্ডারে আমি একমাত্র ব্যক্তি যে ভারতের ইন্টারন্যাশনাল পাসপোর্ট পেয়েছিলাম, এবং ভারতের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, এবং সেই পাসপোর্ট নিয়ে আমি বিভিন্ন দেশে বিক্রি করেছি এবং স্বীকৃতি এনেছি আমি বাংলাদেশের বিভিন্ন দেশ থেকে। এবং আমি ইরানের শাহিন শাহর কাশ্মীর কাছে গিয়েছি এবং মুসলমান দেশগুলোকে আমার পক্ষে এনেছি। আর একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে কি, ইন্দিরা গান্ধী বলেছিলেন যে মুসলমানরা আমাদের ভোট দেবে না যদি পাকিস্তান ভাঙি আমরা, মানে 2 ভাগ করে ফেলি। সেই জন্যে উনি আমাকে 23টা নাম দিয়েছিলেন, ইন্দিরা গান্ধী 23টা মুসলমানের নাম পুরো ভারতের। সেই 23টা মুসলমানের কাছে আমি পার্সোনালি গিয়েছিলাম, তাদেরকে দিয়ে রাজি করিয়েছি, এবং তারা প্রত্যেকে ফোন করেছে ইন্দিরা গান্ধীর কাছে যে যদি আপনি পাকিস্তান ভাঙেন আমরা আপনাকে নেক্সট ইলেকশনে জেতাবো, হাত দিতে বলবেন। এই কাজটা করাতেই উনি শেষ পর্যন্ত এত মানে লেগে আমাদেরকে জিতিয়ে দিয়েছেন। এটাও আল্লাহ তাআলার রহমত। আপনাকে আমি অনেক বোন হয়ে যাই, আর কথা বলতে পারছি না। ধন্যবাদ আমাদেরকে। ধন্যবাদ, আপনারা অনেক মন্তব্য করেছেন। প্রথমে আমি বলে নিই যে আমার হাতে আমি তো সেকেন্ড হ্যান্ড সোর্স থেকেই করেছি, সুতরাং আমি প্রথমে খুঁজলাম কি আছে, এবং খুঁজতে গিয়ে আমি গোটা 20 বই সংগ্রহ করেছিলাম, বেশি না। এর বাইরেও আরো হয়তো 80, 90, 100 খুঁজলে 1000 বইও হয়তো পাওয়া যাবে। সুতরাং আমি তো আর আপনার মতো প্রত্যক্ষ অভিজ্ঞতা আমার নাই, সুতরাং এটা আমি আগেই বলে নিয়েছি। সুতরাং আমি ওই 20টা বইও আমি পুরো থরলি পড়তে পারিনি। আমার খেয়াল ছিল যে আমার কাছ থেকে লোকে এক্সপেক্ট করবে যে ইকোনমিক পলিসির ক্ষেত্রে তার কি, কিন্তু আমি দেখলাম যে এটা করতে গেলে আমাকে রেহমান সোবহান বা অন্যদের সঙ্গে ডাইরেক্টলি আলাপের যেহেতু সুযোগ আছে, সুতরাং আলাপ করে লেখাই ভালো। এই একটা আলাপ খালি করেছিলাম, সেখান থেকে সামান্য একটু কিছু আছে এখানে, সেটা নিশ্চয়ই আমিরুল ইসলাম সাহেব বুঝতে পেরেছেন, কিন্তু এর বেশি আমি করতে পারি নাই। এটা ঠিক, এই অভিযোগ আমি মেনে নিলাম যে আমি ওই অর্থনৈতিক দিকটা ডিল করি নাই ঠিক মতো, যেটা এক্সপেক্টেড ছিল। আর ওইটাও আমি ডিল করি নাই মুজিব সরকার প্রবাসের, ওটা ওই কারণে যে ওইটা নিয়ে অনেক লেখা আছে এবং ওইখানকার খুঁটিনাটি অনেক কিছুই লেখা যায় এবং লেখা দরকার। আর তাজউদ্দিন স্মারক বক্তৃতা তো আরো হবে, আরো হবে, সবকিছু তো আর লিখে দেওয়া যায় না। ধন্যবাদ আপনার। তো প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, দীর্ঘ সময় আপনারা এই বক্তৃতা শুনছিলেন। তো যাই হোক, সভাপতি হিসেবে আমার মনে হয় আমার 2-1টি কথা বলা দ্যাট ইজ এক্সপেক্টেড অফ। এই যে ট্রাস্ট ফান্ডের
যারা প্রতিষ্ঠা করেছেন সেই পরিবারের সদস্যবৃন্দ, বিশেষ করে এখানে উপস্থিত শারমিন আহমেদ, এশিয়াটিক সোসাইটিতে আমার সহকর্মীবৃন্দ, আজকের এই স্মারক বক্তৃতার যিনি দিলেন আমাদের সহকর্মী জনাব এম আকাশ, উপস্থিত সুধীবৃন্দ, আপনারা সকলে আমার এবং এশিয়াটিক সোসাইটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ আপনাদেরকে জানাচ্ছি। ট্রাস্ট ফান্ড সম্পর্কে দু একটা কথা মনে বলা উচিত। আমাদের এখানে এই মুহূর্তে আমার সংখ্যা হয়তো একটু ভুল হইতে পারে, অ্যাবাউট 37 অর সামথিং এরকম একটা সংখ্যা আমাদের এখানে ট্রাস্ট ফান্ড আছে, যেগুলো আমরা বিভিন্ন সময়ে তাদের যারা প্রতিষ্ঠা করেন তাদের আকাঙ্ক্ষা প্রত্যাশা এগুলোকে সামনে রেখে আমরা বিভিন্ন বক্তৃতার আলোচনা করি। যারা করেছেন তাদের সম্পর্কে আমি এক কথাই বলি, তারা সকলেই এদেশের মানে বিখ্যাত মানুষ। তাদেরকে আমরা অনেকেই চিনি, কিন্তু সকলে হয়তো তাদেরকে আমরা চিনি না। তাদের কর্ম আমাদের সমাজের বহু মানুষকে হয়তো উপকৃত করেছে, কিন্তু সকল মানুষকে উপকৃত হয়তো করে নাই। কিন্তু এখানে অ্যাজ অফ টুডে দুটি ট্রাস্ট